স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এই মুহূর্তে খবর আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন, আর দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার যাচ্ছি পুরো খবরে। সম্প্রতি মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে একটি শোক বই খোলা হয়েছে। সপ্তাহব্যাপী এই শোক বইয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আবদুল্লাহ খলিল সহ বিভিন্ন কূটনৈতিকবৃন্দ শোক বইটিতে স্বাক্ষর করেছেন ও শোক বার্তা লিপিবদ্ধ করেছেন। শোক বার্তায় তারা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার পরিজনের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিনিধি সহ দেশটিতে অবস্থিত জাপান, চীন, সৌদি আরবের রাষ্ট্রদূত, শ্রীলঙ্কায় ভারপ্রাপ্ত হাই কমিশনার বাংলাদেশে বিমান দুর্ঘটনার জন্য শোক বইতে স্বাক্ষর করেছেন। ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার যে ট্র্যাজেডি, সেটার স্মৃতিচারণ উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপের উদ্যোগে শোক বই খোলা হয়েছে। মালদ্বীপের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের এই শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং তার যে শোক বার্তাটি রয়েছে তিনি সেটি লিপিবদ্ধ করেছেন। আমাদের সপ্তাহব্যাপী এই শোক বইতে যারা এই দুর্ঘটনায় নিহত এবং আহতদের জন্য শোক প্রকাশ করেছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। পাচার হওয়া অর্থ ফেরত আনতে লন্ডনে 500 বাড়ি জব্দ করা হয়েছে। অর্থের খোঁজে 14 দেশে পাঠানো হয়েছে চিঠি। বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। অর্থ বছরের প্রথম ঘোষিত মুদ্রানীতিতে অপরিবর্তিত রাখা হয়েছে নীতির সুদ হার, কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। গভর্নর জানান, একীভূত করা ব্যাংকে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবে সরকার। 12.5% থেকে এক বছরে মূল্যস্ফীতি নেমে এসেছে 8.5%। তবে তাতেও পুরোপুরি স্বস্তি ফেরেনি জনজীবনে। তাই এখনই সুদের হার কমিয়ে আনতে চায় না কেন্দ্রীয় ব্যাংক, যার প্রতিফলন দেখা গেল অর্থ বছরের প্রথম মুদ্রানীতিতে। সুদ হার আগের মতোই রাখা হয়েছে 10%। বাজারে টাকার সরবরাহ না বাড়াতে কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। 9.8% থেকে কমিয়ে আনা হয়েছে 7.2%। আমরা চাচ্ছি ইনফ্লেশনটাকে ক্রমান্বয়ে একটা রেঞ্জে নিয়ে আসতে। সেটা আমাদের মনে হয় যে এটা 3 থেকে 5-এর মধ্যে যদি আমরা আনতে পারি, হয়তো একটু সময় লাগবে, সেটা আমাদের লক্ষ্য। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন গভর্নর। বলেন, লন্ডনে এরই মধ্যে 500 বাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া পাচারের অর্থের খোঁজে 14 দেশে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমাদের প্রচেষ্টার ফলে লন্ডনে আমাদের প্রায় 500 বাড়ি অ্যাটাচ করা আছে বর্তমানে বাংলাদেশিদের, যেটা পরবর্তীতে সেখান থেকে আমরা হয়তো অর্থ ফেরত পাবো আশাবাদী। অন্যান্য দেশেও আমাদের প্রচেষ্টা চলছে। অনেকগুলো প্রায় 14টা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বিভিন্ন দেশে পাঠানো হয়েছে, সেগুলোর জবাব আমরা প্রত্যাশা করছি। আগামীতে যেসব ব্যাংক একীভূত করা হবে সেসব ব্যাংকে সরকার বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করবে বলেও জানান ডক্টর মনসুর। তবে টাকা ছাপিয়ে সহায়তা করার পরও যেসব ব্যাংক ভালো করতে পারছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আমাদের দেশে কি এখন এক্সেসিভ লিকুইডিটি এক্সপ্যানশন হচ্ছে? তা তো হচ্ছে না। এখন যদি আমি ব্যাংকগুলোকে আরো লিকুইডিটি দেওয়া বন্ধ করে দিই, যেটা তারা ট্রেজারি বিল দিয়ে বা অন্য কিছু দিয়ে নিচ্ছে, তাহলে তো আরো কমে যাবে তাদের লেন্ডিং ক্যাপাসিটি। তাদের কাছে তো আলটিমেটলি তো অ্যাসেট থাকবে না দেওয়ার মতো, কাছে আর নিবে কিভাবে? আলটিমেটলি দে হ্যাভ টু জেনারেট ডিপোজিটস এন্ড ইউজ দ্য ডিপোজিটস। আর্থিক খাত সংস্কারের অংশ হিসেবে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন আনতে আগামী মাসে প্রস্তাবনা দেওয়া হবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এই ব্যাংকগুলো শুধু ঘুরে দাঁড়াবে না, যে বিনিয়োগটা করবে সরকার থেকে, সেই বিনিয়োগের টাকাও পুরোপুরি লাভ সহ ফেরত পাবে সরকার আগামী। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। ভারতের উপর 25% শুল্ক চাপিয়ে পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন তথ্য জানান তিনি। বলেন, পাকিস্তানের বিশাল তেল ভান্ডার উন্নতিতে একসাথে কাজ করবে ওয়াশিংটন এবং ইসলামাবাদ। এমনকি পাকিস্তানও একদিন ভারতের কাছে তেল বিক্রি করবে বলে ভবিষ্যৎবাণী করেন এই মার্কিন প্রেসিডেন্ট। শুল্কের খেলায় বিশ্বকে অস্থির করে তোলা ডোনাল্ড ট্রাম্প এবার দক্ষিণ এশিয়ার চিরবৈরী দুই দেশ ভারত পাকিস্তানকে নিয়েও খেলছেন নতুন খেলা। ভারতের সব ধরনের রপ্তানি পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণার দিন না পেরোতেই পাকিস্তানের বিপুল তেল মজুদের উন্নয়নে চুক্তি করার কথা জানালেন তিনি। নিজের ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়ে তিনি লিখেন, এর মাধ্যমে পাকিস্তানের বিপুল তেল মজুদ উন্নয়নে ওয়াশিংটন ইসলামাবাদ একত্রে কাজ করবে। এখানেই শেষ নয়,
ট্রাম্প ভবিষ্যৎবাণী করেন পাকিস্তান একদিন ভারতের কাছে তেল বিক্রি করবে। ধারণা করা হচ্ছে মস্কো দিল্লির বাণিজ্যিক সুসম্পর্কের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। কেননা রাশিয়া থেকে ভারত অস্ত্র ও জ্বালানি কিনছে, সে কথাও ট্রুথ সোশ্যালের ওই পোস্টে উল্লেখ করেন তিনি। তবে পাকিস্তানের উপর কত শুল্ক নির্ধারিত হয়েছে তা এখনো প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। যদিও জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের মতো 25 থেকে 20% শুল্ক আশা করছে শাহবাজ শরীফ সরকার। আসমাতুলি, নিউজ 24। চলতি মাসের প্রথম 30 দিনে দেশে এসেছে 236 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 7 কোটি 89 লাখ ডলার। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি জুলাইয়ের প্রথম 30 দিনে দেশে রেমিটেন্স এসেছে 236 কোটি 80 লাখ ডলার। আর গত বছরের একই সময় এসেছিল 179 কোটি 40 লাখ ডলার। বছরের ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 32%। ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া বাংলাদেশের 2 সাঁতারু মাহফিজুর রহমান সাগর এবং নাজমুল হক হিমেলকে অভ্যর্থনা জানিয়েছে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনার আবিদা ইসলামের আমন্ত্রণে এই 2 সাঁতারু বুধবার বিকেলে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে আসেন। হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাঁতারু মাহফিজুর রহমান। তিনি জানান, বাংলাদেশের সম্মান বয়ে আনার জন্য ইংলিশ চ্যানেল পাড়ি দেয় একটি বড় সুযোগ। এ সময় হাই কমিশনার আবিদা ইসলাম এই কৃতিত্বের জন্য তাদের ধন্যবাদ জানান। আজকে এই বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে যে আমাদের সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে তার জন্য কৃতজ্ঞ, ধন্যবাদ। আমরা যদি বিশেষ করে আমি যদি বলি, ইংলিশ চ্যানেলের এক্সপিরিয়েন্সটা কখনোই কেউই এক্সপেক্ট করে না যে তার ইভেন্টের আগে কেউ অসুস্থ হয়ে যায়। আপনাদের এই সাফল্য যারা নতুন আছে, এই সাঁতার যারা নতুন সাঁতারু আছে তাদের জন্য একটা দিক নির্দেশনা বয়ে আনবে এবং আমাদের জন্য আরো এরকম আরো গর্বের জায়গা, নতুন নতুন বিজয়ের ঘটনা আরো তৈরি হবে বলে আমার। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীদের উৎসাহিত করতে স্পেনে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স পরিচালক। মাদ্রিদ দূতাবাসে বাণিজ্য সম্প্রসারণ এবং বৈচিত্র্য এনে বাংলাদেশ স্পেন অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এমন বাস্তবতায় বাংলাদেশ এবং স্পেনের বাণিজ্য সম্পর্কে রাষ্ট্রদূত মোহাম্মদ মাসুদুর রহমানকে জানান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিরেক্টর মনোয়ার হোসেন মনু। এ সময় দূতাবাস সার্বিক সহযোগিতায় বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক শেষে 19টি বিষয়ের মধ্যে নোট অফ ডিসেন্ট সহ সবগুলোতেই ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো। বৈঠক শেষে এমনটাই জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তবে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে ষড়যন্ত্র হতে পারে বলে ধারণা করছেন জামায়াত ও এনসিপি। দীর্ঘ আলোচনায় কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার চাইলে গেজেট আকারে প্রকাশ করতে পারে। রাজপথে মুখোমুখি অবস্থানে থাকলেও রাষ্ট্র সংস্কার বিষয়ে এক ছাদের নিচে আলোচনায় অংশ নিল দেশের 30টি রাজনৈতিক দল। গত 2 মাস ধরে রাজধানীর সিভিল সার্ভিস একাডেমিতে চলা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষ হয় বৃহস্পতিবার রাতে। সভা শেষে ঐকমত্যের বিষয়গুলো আইনি কাঠামোর মধ্যে আনার জোর দাবি জানায় এনসিপি। আর সংস্কারকে বিলম্বিত করা ও আইনি কাঠামো না দিয়ে পাশ কাটিয়ে যাওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখছে জামায়াত ইসলামী। এটা যদি আইনগত ভিত্তি দেওয়া না হয় এবং এখন থেকে এটা বাস্তবায়নের ইমপ্যাক্ট এবং ইফেক্ট যদি মডেলে না থাকে, তাহলে আমরা যত জায়গাতে ঐকমত্য হয়েছি এটা কোনো প্রতিফলন হবে না। জুলাই সনদ সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই সেটা বাস্তবায়ন করা হয়।
এদিকে দীর্ঘ আলোচনায় কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের দেয়া 2 বছর সময়সীমার সাথে একমত বিএনপি। এখন প্রয়োজনে গেজেট আকারে প্রকাশ করতে পারে সরকার। মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতি হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সই করবেন, অন্যান্য কমিশনের সদস্যগণ সই করবেন, যারা ঐকমত আসছে সমস্ত রাজনৈতিক দলগুলো সই করবেন। এর চাইতে বড় সম্মতি, জাতীয় সম্মতি, এটা তো আইনের ঊর্ধ্বে, এটা তো জনগণের অভিপ্রায়, এটা অনেকটা সার্বভৌম ব্যাপারের কাছাকাছি হয়ে গেল। তো এইটাকে যদি আমরা আইনি ভিত্তি না বলি কোনটাকে বলবো? 6টি কমিশনের দেয়া অমীমাংসিত 19টি মৌলিক সংস্কার প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনায় কিছু মতানৈক্য বা নোট অফ ডিসেন্স দিয়ে ঐকমত্যে আছে রাজনৈতিক দলগুলো। এগুলোর উপর ভিত্তি করেই খুব শিগগিরই জাতীয় সনদ তৈরি হবে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। 19টি বিষয়ের কথা আমরা বলেছি, এ বিষয়ে অধিকাংশ ক্ষেত্রেই আমরা ঐকমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি। ক্ষেত্র বিশেষে রাজনৈতিক দলগুলো যখন একমত হতে পারেননি, কমিশনের কাছে দায়িত্ব দিয়েছে, কমিশন তারপরও আলাপ আলোচনার মধ্য দিয়ে সংশোধিত প্রস্তাব হাজির করেছে এবং ক্ষেত্র বিশেষে সেগুলো সকলের মতামত দিয়ে গৃহীত হয়েছে। এদিকে আলোচনার শেষ দিকে সংবিধানের মূলনীতির প্রশ্নে বৈঠক বয়কট করে বেশ কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল। অনেক দল মানে না বলে ওই আলোচনা তোলে নাই, বলছে মৌলিক অধিকারের আইনি স্বীকৃতি দিতে হবে, কি কি পরে ঠিক করবেন। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। নিরাপদ ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি মিলনায়তনে মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, নারী পুরুষ নির্বিশেষে একটি নিরাপদ বাংলাদেশ তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে 50 লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করার ঘোষণা দেন তিনি। সাইফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান নিয়ে রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আবেগঘন বক্তব্যে পরিবেশ ভারী হয়ে ওঠে কিছুটা সময়। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন তারা। আমি প্রত্যেকটা জালিমের কাছে হাত জোর করে আমার সন্তানকে আর কিছুক্ষণ আদর করতে চাইছিলাম, কোনো জালিম দেয় নাই। আমি এদের সবার হয়ে আমি সবার এই আদালতে বিচার চাই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে 10 জন নারী শহীদ হয়েছেন। নারীদের মূলধারার বাইরে রেখে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি। এটি আমরা প্ল্যান করছি সামনের দিনগুলোতে আমরা সুযোগ আসলে ইমপ্লিমেন্ট করা। যে প্রথম পর্যায়ে পরিবারগুলো যে আছে, এর থেকে প্রথম পর্যায়ে কমপক্ষে 50 লক্ষ প্রান্তিক পর্যায়ের যে পরিবার, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড চালু করব, চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে একটি মানবিক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। সবাই মিলে দেশ গঠন করতে হবে। এই যে সুযোগটি এসছে আমাদের সামনে, এই সুযোগকে কাজে লাগিয়ে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিন নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারেক রহমান। আহ্বান জানান ফ্যাসিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে শহীদ পরিবারকে সম্মাননা ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শিগগিরই নির্বাচনের সময় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে এবার, যেখানে সব ভোটার ভোট দিতে পারবেন। আর প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই সনদ যতটুকুই হোক প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে। আগামী 5 দিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে জানান তিনি।
সচিবালয়ে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশ নানা সংকট পেরিয়ে এখন নির্বাচনী পথে। ভোট নিয়ে জনগণের 16 বছরের হতাশা কাটাতে নানা পথ ও মতের সংস্কারে ব্যস্ত অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে আইনি প্রাতিষ্ঠানিক সংস্কার এবং জুলাই অভ্যুত্থানের সময়কার মামলা সহ 1 বছরে আইন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরেন আইন উপদেষ্টা। জানান 1 বছরে 16,000 হয়রানিমূলক মামলা প্রত্যাহার হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানিমূলক 15,000-এরও বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার বিরুদ্ধে দায়ের করা 752টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছি। এই যে 16,000 মোট মামলা প্রত্যাহার করা হয়েছে, এটার কারণে কয়েক লক্ষ রাজনৈতিক নেতা কর্মী এবং স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে রেহাই পেয়েছে। ইতিহাসের একটি সেরা নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার, যেখানে গেল 3বার যারা ভোট দিতে পারেননি তারা নিরাশ হবেন না। শিগগিরই নির্বাচনের সময় জানা যাবে বলে জানান আইন উপদেষ্টা। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। ক্লাসে যখন আমি যেতাম জিজ্ঞেস করতাম আমার ছাত্রদের, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছে? কেউ কেউ বলতো স্যার আমি স্যার ভোট দিয়েছি স্যার, কিন্তু 10-12টা। আর 90% বলতো তারা ভোট দেয় নাই, বুঝছেন? যাই হোক, আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা 18 বছর যাবত কেউ ভোট দিতে পারি না। আমিও তো 18 বছর ভোট দিতে পারি নাই। এদিকে এর আগে সকালে সচিবালয়ে সাংবাদিক সংগঠন বিএসআরএফ সংলাপে অংশ নেন প্রেস সচিব শফিকুল আলম। জানান জুলাই সনদ যতটুকুই হোক নির্বাচনের সময় পেছাবে না। প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনো আছি, এটার একটা দিন দেরি হবে না। আগামী 5-6 দিনকে সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে জানান প্রেস সচিব। তবে দেশের মানুষের নিরাপত্তার শঙ্কা নেই। আগামী 5-6টা দিন আমাদের বাংলাদেশের সামনের যে আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। অন্তর্বর্তী সরকারের অধীনে এবারের নির্বাচন সবচেয়ে সুষ্ঠু একটি নির্বাচন হবে। কিছু রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব থাকলেও সুষ্ঠু নির্বাচনে তা বাধা হবে না বলে জানান প্রেস সচিব। 7 বছর ছিল। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। এতে অংশ নিয়েছেন জুলাই যোদ্ধা এবং আহত পরিবারের সদস্যরা। কর্মসূচি থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। শাহবাগ মোড়ের সকল সড়ক বন্ধ করে দেয় সৃষ্টি হয় তীব্র যানজটের। চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ আর সাধারণ যাত্রীরা। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের আহত ও নিহত পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে শাহবাগ মোড়ে শুরু হয় এই কর্মসূচি। অবস্থানকারীরা বলছেন, দ্রুত তাদের 5 দফা দাবি বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। আমরা জুলাই ঘোষণাপত্র এবং সনদপত্র রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিভাবে আমরা এটা পেতে চাই। আমরা আর কোনো টালবাহানা মানব না। সরকার প্রধান নিজেও যদি প্রতিশ্রুতি দেয় সেটাও মানব না। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে ফিরব। অবস্থান কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ এই মোড়টি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা। হঠাৎ করে এরকম করলে তো মানে সাধারণ মানুষের তো এখানে সাধারণ যে জীবনযাপন আমরা তো এটাই তো করতে পারবো না, এরকম যদি ডেইলি আন্দোলন হইতে থাকে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কিন্তু এরকম জনদুর্ভোগ সৃষ্টি করে না। আমার মা যেমন আজকে হাসপাতাল, আপনার মাও তো হাসপাতাল আসতে পারে। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না তারা। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। প্রবাসী সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। এবার জানাচ্ছি নিউজ 24 স্পোর্টস। বাংলাদেশের ক্রিকেটার ও অধিনায়কের বিদায়টা মাঠ থেকে ভালোভাবে হওয়া উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজ 24-এর সাথে এসব কথা বলেন তিনি।
দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার নামের শুরুতে এখন এক্স ক্যাপ্টেনটা উল্লেখ করতে হয়। তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, কিন্তু যতদিন ক্যাপ্টেন্সি করেছেন পুরো দলের জন্য খেলেছেন। এটি আমার কথা না, এটি তো সতীর্থদের কথা। আমরা সেই নাজমুল শান্তের সঙ্গে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। শান্ত, কেমন আছেন? সবকিছু মিলে ব্যস্ততা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ব্যস্ততা খুব একটা নাই, খুবই কম। ফ্যামিলিকে সময় দিতে পারছি, সো ভালো সময় কাটছে। প্র্যাকটিস করে সকালবেলা আসলেন, সামনে এনসিএল আছে, কিভাবে প্রস্তুত করছেন? সামনে কিভাবে, লক্ষ্যটা কি, এবং কোন টুর্নামেন্টে আপনি আবার ক্রিকেটে ফিরবেন? এশিয়া কাপ আছে যদি দলের সুযোগ হয়, দেন পাশাপাশি এনসিএল টি20 আছে, সো খেলা অনেকগুলোই আছে। আমি প্রস্তুত করছি নিজেকে যে আসলে সামনে যেই অপরচুনিটি আসবো এখানে যেন আমি ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারি। টি20 বাদ পড়লো, এই বাদ পড়ার কারণটাকে আপনি জানতে পেরেছেন? নির্বাচক আপনাকে বলেছে যে আপনি এই কারণে আপনার বাদ দেওয়া হয়েছে? হ্যাঁ, আমার সাথে টিম সিলেকশন হওয়ার আগে আমাকে সিলেক্টর নিজে ডেকে কথা বলেছেন এবং এক্সপ্লেন করেছেন। আমিও জানতে চেয়েছিলাম যে আমি কেন আসলে দলে নেই। আপনি তো ক্যাপ্টেন্সি নিতে চেয়েছিলেন দীর্ঘ সময়ের জন্য, চ্যাম্পিয়ন্স টুর্নামেন্ট ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, একটা টুর্নামেন্টের জন্য আপনার ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, এমনটা আমরা শুনতে পেরেছি। ক্রিকেট অফিসের চেয়ারম্যান আমাদের কাছে বলেছেন, যে বলতেন যে ওই সময়টা কি চিন্তা করে ক্যাপ্টেন্সি এক সিজনও নিয়েছিলেন? না, আমার কাছে মনে হয় যে তাদের তো একটা লম্বা প্ল্যানই ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে যাকে এই ক্যাপ্টেন্সি দেওয়া হবে তাকে লম্বা সময়ের জন্যই দেওয়া হবে। বাট তারপরে বোর্ডে অনেক ইস্যুজের কারণে একটা সিরিজের জন্য তারা অ্যানাউন্স করেছিল, বাট বোর্ড সবসময় চেয়েছে যে লম্বা সময়ের জন্যই দিবে। যখন ক্যাপ্টেন্সি দায়িত্ব পেয়েছেন আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে ক্যাপ্টেন্সি কতটা উপভোগ করেছেন। এখন ক্যাপ্টেন্সি করছেন না, কি কি সীমাবদ্ধতার মধ্যে পড়েছেন, কি কি সমস্যার মধ্যে যখন এখন পড়েছেন, যে যখন ক্যাপ্টেন্সিটা আপনি করেছেন, মাঠ চালিয়েছেন, সব কিছু মিলিয়ে? অনেক ক্ষেত্রে করতে পেরেছি, অনেক ক্ষেত্রে করতে পারিনি, বাট পুরো সময়টা আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং এটা হয়তো আমার জন্য ভবিষ্যতে অনেক কাজে আসবে। বাংলাদেশে যারা ক্যাপ্টেন্সি করে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হয়? আমি বলবো না সম্মান কখনো দেওয়া হয়নি, অবশ্যই সম্মান দেওয়া হয়, বাট এই জিনিসটা আরো সুন্দরভাবে হওয়া সম্ভব। আসন্ন এশিয়া কাপে ভালো কিছু করার প্রত্যাশা জানিয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। পাশাপাশি সম্প্রতি তার এক বাল্যকালের বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এই টাইগার ক্রিকেটার। বগুড়ায় রিমার্ক হারল্যান্ডের নতুন শোরুম উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তাসকিন। সবাই দোয়া করবেন, আপকামিং এশিয়া কাপ আছে, যাতে আমি ভালো করতে পারি আর সুস্থ থাকি। যে এই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক। আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি, কারণ ওরা আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল। বাট এই বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে, যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হতে হবে। আর এই ছিল প্রবাসী সংবাদে, ধন্যবাদ সাথে থাকার জন্য।